হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো যে কালকি 2898 AD কে নিয়ে, বাট সিনেমাটা নিয়ে নয়। বেসিক্যালি এই ভিডিওর মধ্যে অ্যাকচুয়ালি এটা তিনটে পার্টে আসবে, তিনটে এপিসোডে আসবে এই ভিডিওস গুলো, যেখানে আমরা কালকি 2898 AD ছবিটা দেখতে যাওয়ার আগে আমার এটা মনে হলো যে কালকি কে, কালী কে এবং মানে কালী পুরুষ এবং তার সাথে অশ্বত্থামা, এই বিষয়গুলো এবং 7জন চিরঞ্জীবী, সেই ব্যাপারগুলো আপনাদের সাথে আমি বিভিন্ন ভিডিওতে শেয়ার করব। তার কারণ হচ্ছে লাস্ট যে কালকে ট্রেলারটা এসেছিল আমি রিভিউ করেছিলাম, আমার কেমন লেগেছিল, আমার তো দারুণ লেগেছিল। এবং তার মধ্যে আমি কিছু স্টোরি প্রেডিকশন ইত্যাদি করেছিলাম এবং সেখানে আমি দেখছিলাম কমেন্টে কিছু লোকে এসে পুরোপুরি ভুল জিনিস লিখছিল এবং উইথ কনফিডেন্স যে ভাই মানে একে কে রিভিউয়ার বানিয়েছে ভাই বলে এরকম কয়েকটা জিনিস লিখেছে। তো তখন আমি তাকে যখন রিপ্লাই করি তখন সে আবার লিখছে যে না ভাই আমি জানতাম না, আমার মিস ইনফরমেশন হয়ে গেছে। তো আমি দেখলাম যে অনেক লোকে জাস্ট ওই ফেসবুক ইত্যাদি পড়েই মানে একটা জাস্ট মহাভারতের ব্যাপারে আইডিয়া করবার চেষ্টা করে, তারা হয়তো পুরো ডিটেলে জিনিসটা পড়েনি। তো আমার মনে হলো ছবিটা রিলিজ হওয়ার আগে এই ক্যারেক্টার্স গুলোর ব্যাপারে আমি যতটা জানি, আমি আজ থেকে নয় ছোটবেলা থেকে এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি, পড়াশোনা করছি এবং ইন্টারেস্টও লাগে। এবং আপনারা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন সিনেমার মধ্যে আমি মাইথোলজিক্যাল রেফারেন্সেস পয়েন্ট আউট করবার চেষ্টা করি। আমি আলাদা করে ভিডিও বানিয়েছি রামায়ণের টাইপস নিয়ে ইত্যাদি নিয়ে, যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করেন তারা জানবেন প্রত্যেকে। আমি ভাবলাম যে এটা একটা ইন্টারেস্টিং ভিডিও হবে। এবং আমরা জানি না ছবিটা তো মহাভারতের আগের গল্পটাকে বলছে এবং তার সাথে কিছু কানেকশন রেখে ফিউচারিস্টিক একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড ক্রিয়েট করে বলছে। তো সেটাতে কি হবে এক্স্যাক্টলি সেটা তো আমি জানি না, বাট এক্স্যাক্টলি কালকি পুরাণ যেটা রয়েছে সেটার ব্যাপারেই আপনাদেরকে বিভিন্ন ভিডিওসের মধ্যে আইডিয়া দেবো। তো এটা ফার্স্ট এপিসোড হতে চলেছে এবং কালকে আরো এপিসোড আসবে। আজকে দুটো এপিসোড আসবে এবং কালকে আরো একটা এপিসোড আসবে। তিনটে এপিসোডের মধ্যে আমি পুরো জিনিসটাকে কভার করবার চেষ্টা করব। আজকের এই ভিডিওটার মধ্যে আমরা বেসিক্যালি অশ্বত্থামাকে নিয়ে কথা বলবো এবং 7জন চিরঞ্জীবীকে নিয়ে কথা বলবো। তাদের এক্স্যাক্টলি কি ভূমিকা থাকতে চলেছে এই কালকির লাইফের মধ্যে, যেটা দশম অবতার তার লাইফের মধ্যে, সেটাই আর কি আমরা এই ভিডিওর মধ্যে জানবার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। তো সবচেয়ে প্রথম হচ্ছে যে এই অশ্বত্থামা কে। তো গুরু দ্রোণাচার্য তিনি একজন বিশাল বড় যোদ্ধা ছিলেন, তার ছেলে হচ্ছে অশ্বত্থামা। তো বেসিক্যালি দ্রোণাচার্য বিয়ে করেছিল হচ্ছে কৃপাচার্য যে বোন কৃপি, তাকে তিনি বিয়ে করেছিলেন এবং তারপরে বহুদিন তার সন্তান হচ্ছিল না। তিনি মহাদেবের কাছে প্রার্থনা করেছিলেন, বহুদিন ধরে তপস্যা করেছিলেন এবং তারপরে তার একটা সন্তান হয়। তাই জন্য দেখবেন অশ্বত্থামা নিজেও মহাদেবের বিশাল ফ্যান এবং এই জিনিসটা আমরা ট্রেলারের মধ্যে দেখতে পেয়েছি। অমিতাভ বচ্চনের যখন ফার্স্ট গ্লিমস এসেছিল তার মধ্যে দেখতে পেয়েছি, যেহেতু অশ্বত্থামা ক্যারেক্টারটা অমিতাভ বচ্চন প্লে করছে কালকি 2898 AD তে, যে তিনি মহাদেবের পুজো করেন আর কি। যে এবং টপকেশ্বরের যে মন্দির আছে নর্থ ইন্ডিয়াতে, সেখানে আর কি এখনো বলে যে অশ্বত্থামা আসে এবং সেখানে তিনি পুজো করে যান মহাদেবের যে শিবলিঙ্গ রয়েছে সেটাকে। তো সেই মানে মহাদেবের কাছে মানত করেই অশ্বত্থামা জন্মেছিল এবং তার মাথার কাছে একটা মণি ছিল। এবার এই মণিটার জন্য দেখুন, এই যে ইমমর্টাল ছিল ওটা কিন্তু কৃষ্ণের অভিশাপেও ইমমর্টাল হয়নি, এটা কিন্তু লোকের ভুল ধারণা। কৃষ্ণের অভিশাপটা পরে, সেটা আমি পরে আসছি, বাট ওর ওই মণিটা ছিল, ও প্রথম থেকে ইমমর্টাল ছিল এবং ওই মণিটার জন্য ওর কোনো খিদে পাবে না, ওর জল তেষ্টা পাবে না, ওর কোনো রোগ ভোগ হবে না, এই জিনিসপত্রগুলো ওর অলরেডি ওই বরদানটা ছিলই। ও কিন্তু কৃষ্ণের অভিশাপে ইমমর্টাল হয়নি, এটা কিন্তু ভুল ধারণা, এটা মিস ইনফরমেশন যেটা স্প্রেড করা হয়। ও আগে থেকেই বিশাল বলবান ছিল। এবার তারপরে যখন ছোটবেলায় যখন অশ্বত্থামা ছোট ছিল, সে একদিন দুধ খেতে চেয়েছিল। এবার দ্রোণাচার্যটা খুবই ফিনান্সিয়ালি গরিব ছিল, ব্রাহ্মণ ছিল যেহেতু, তো সে বেরিয়ে নিজের ছোটবেলার বন্ধু ধ্রুপদ, রাজা ধ্রুপদ, তার কাছে যায়। রাজা ধ্রুপদ এবং দ্রোণাচার্য ছোটবেলায় বন্ধু ছিল। তো সে ধ্রুপদকে বলে এবং সেই সময় ধ্রুপদ আর কি দ্রোণাচার্যকে বলেছিল যে আমি যখন বড় হয়ে রাজা হব, নিজে আর কি টেক ওভার করবো রাজত্বটা, আমার যা সেটাই তোমার, মানে তুমি আমার এতটাই ভালো বন্ধু, আমার যা হবে তুমি যে কোনো সময় এসে আমার কাছে যা খুশি চাইতে পারো আর কি। তো দ্রোণাচার্য গিয়ে যখন ওকে বলে যে আমার একটা গরু চাই, আমি সেখান থেকে দুধ বার করে আমার ছেলেকে খাওয়াবো, তো তখন ধ্রুপদ বলে তোমার সাহস কি করে এখানে এসে তুমি পরিচয় দিচ্ছ আমার বন্ধু? রাজা আর একটা ভিখারি কখনো বন্ধু হতে পারে না। তো এটাতে দ্রোণাচার্য বিশাল অপমানিত হয় এবং সে মানে নিজের ওপর আর কি বাবা হিসেবে তার খুব কষ্ট হয় যে একটা ছেলে, তার ছেলেকে সে দুধ অব্দি খাওয়াতে পারছে না। তো সেই দুঃখে এবং বন্ধু অপমান করেছে, এই অপমানে ও আর বাড়ি ফেরে না, ও হাঁটতে হাঁটতে চলে যায় এবং হস্তিনাপুর, যেটা দিল্লি আর সেই সময় হস্তিনাপুর ছিল, সেই হস্তিনাপুরের বর্ডারের বাইরে বসে, এবং সেখানে তখন অনেকগুলো বাচ্চা, এই যে কৌরব পাণ্ডব তারা ছোট ছিল, তারা খেলছিল এবং সেখানে ও বসে যায়। তাদের বলটা কুয়োতে পড়ে গেছিল এবং দ্রোণাচার্য একটার উপর একটা কুশ, যাকে আমরা বলি না, সেই কুশ ফেলে ফেলে একটা পুরো এরকম দড়ির মতো বানিয়ে সেই বলটাকে তুলে দিয়েছিল এবং সেটা বাচ্চা অর্জুন গিয়ে বলে হচ্ছে ভীষ্ম পিতামহকে এবং তারপরে ভীষ্ম আসে এবং দ্রোণাচার্যকে উইথ রেসপেক্ট উনি নিয়ে যান হস্তিনাপুরের ভিতরে এবং তিনি বলেন যে আপনি হস্তিনাপুরে থাকুন এবং এই যে ছেলেরা আছে মানে কৌরব এবং পাণ্ডব সবাই, তাদেরকে আপনি শিক্ষা দিন আর কি, অস্ত্র শিক্ষা দিন। এবং সেখান থেকে দ্রোণাচার্য ওখানে থাকতে শুরু করে এবং তারপরে তাকে এসে জয়েন করে তার স্ত্রী এবং অশ্বত্থামা, ছোট অশ্বত্থামা, এবং ছোটবেলাতেই তার
দুর্যোধনের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। দুর্যোধন তাকে একটা ঘোড়াও গিফট করেছিল, কারণ অশ্বত্থামার ঘোড়া ইত্যাদি খুব পছন্দ ছিল, এবং দুর্যোধনের সাথে অশ্বত্থামার একটা ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, বন্ডিংও হয়ে গেছিল। পরবর্তীকালে যখন বড় হয়ে যায় কৌরব এবং পাণ্ডব, তখন মানে দক্ষিণা হিসেবে, গুরু দক্ষিণা হিসেবে দ্রোণাচার্য তাদেরকে বলে যে তোমাদেরকে ধ্রুপদকে ধরে আনতে হবে। তো প্রথমে কৌরবরা ট্রাই করে, কিন্তু তারা পারে না, তারা ফেল হয়ে যায়, ধ্রুপদের সৈন্যের সাথে লড়াই করে পারে না। তারপরে পাণ্ডবরা গিয়ে ধ্রুপদকে বন্দি করে নিয়ে আসে, এবং তারপরে দ্রোণাচার্য বলে যে তোমার আজ থেকে তোমাকে আমি বন্দি করলাম, তোমার রাজ্য আমার হয়ে গেল। তো তুমি আমাকে ছোটবেলায় বলেছিলে যা আমার সেটাই তোমার, 50-50, তো আমরা 50-50 করে ফেললাম। তো 50% ধ্রুপদের যা রাজত্ব ছিল তার 50% এ নিয়ে নিয়েছিল, গুরুদ্রোণ নিয়ে নিয়েছিল, এবং সেই রাজত্বটা রাজা বানিয়ে দিয়েছিল নিজের ছেলে অশ্বত্থামাকে। ঠিক আছে, তো সেইটার পরে অশ্বত্থামা ওখানকার রাজা হয়ে যায় এবং সেটা হয়ে যায়। এবং পরবর্তীকালে যখন এবার ধ্রুপদ তাতে খুব অপমানিত হয়, সে আবার চলে যায়, সেই গিয়ে একটা যজ্ঞ করায়, সেই যজ্ঞ থেকে দ্রৌপদী এবং ধৃষ্টদ্যুম্ন তারা জন্মায়। ধৃষ্টদ্যুম্ন আর কি যে কারণ হবে পরে দ্রোণাচার্যকে মারার, এবং মানে মহাভারতে যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল সেখানে ধৃষ্টদ্যুম্ন গিয়েই দ্রোণাচার্যর গলা কেটেছিল, এবং সেখানে আমরা প্রত্যেকেই জানি সেই প্রথমে যুধিষ্ঠির আস্তে করে বলেছিল অশ্বত্থামা হত ইতি গজ, সেই কথাটা বলেছিল। তো এবং তারপরেই গুরুদ্রোণকে আর কি ধৃষ্টদ্যুম্ন মেরে দেয়। তো ওটা একটা সেপারেট গল্প। বাট এবার অশ্বত্থামা পরে কৌরবদের হয়ে লড়েছিল যুদ্ধের মধ্যে, এবং একদম শেষে সবচেয়ে শেষ দুর্যোধন মরে যাওয়ার সময় তার আগে সে বলে যে আমি অশ্বত্থামাকে সে সেনাপতি বানায়, এবং বলে যে আমি মরে যাওয়ার আগে আমাকে এসে খবর দাও যে পাণ্ডবদেরকে তোমরা মেরে দিয়েছো। তো তখন 3 জন মাত্র কৌরবদের দিকে বেঁচে ছিল, একজন কৃপাচার্য যে হচ্ছে অশ্বত্থামার মামা, তার সাথে অশ্বত্থামা ছিল, এবং কৃতবর্মা বলে আরেকজন ছিল। তো এরা 3 জন মিলে পাণ্ডবদের শিবিরে অ্যাটাক করে রাত্রির বেলা, এবং সেখানে ধৃষ্টদ্যুম্নকে মেরে ফেলে অশ্বত্থামা, এবং তারপরে পাণ্ডব ভেবে পাণ্ডবদের যে 5 ছেলে তাদেরকেও হত্যা করে ফেলে অশ্বত্থামা। এবং তারপরের দিনকে সে বেদব্যাসের আশ্রমে আসে এবং এসে নিজেকে মানে সমর্পণ করে দেয় যে আমি এদেরকে মেরে দিয়েছি। তখন বেদব্যাস তাকে জানায় যে না, তুমি যাদেরকে মানে পাণ্ডব ভেবে মেরেছো তারা আসলে পাণ্ডব নয়, তারা পাণ্ডবের পুত্ররা ছিল। তো সেটাই তারপরে এবার সেইখানে সেই মুহূর্তে যখন এটা জানতে পারে অশ্বত্থামা বলে যে ঠিক আছে আমি পাণ্ডবদের শেষ করে দেবো। অশ্বত্থামা পাণ্ডবদেরকে বিশালভাবে হেট করতো, কারণ ওর বাবার মৃত্যুর জন্য তারাই কি একভাবে দায়ী। তো তারপরে যেই সময় আর কি বেদব্যাস এটা রিভিল করেছে, সেই সময় পাণ্ডবরাও চলে এসে শ্রীকৃষ্ণের সাথে ওই আশ্রমে, বেদব্যাসের আশ্রমে, এবং সঙ্গে সঙ্গে অশ্বত্থামা কি করেছিল, একটা কুশ থেকে একটা ব্রহ্মাস্ত্র তৈরি করে এবং সেটা চার্জ করে দেয় পাণ্ডবদের দিকে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ অর্জুনকেও বলে আরেকটা ব্রহ্মাস্ত্র চার্জ করতে, তো ব্রহ্মাস্ত্র অর্জুনও চার্জ করে। তো দুজনের ব্রহ্মাস্ত্রটাকে বেদব্যাস আটকে দেয়, বলে যে দুটো যদি কোলাইড করে তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবার দুজনকে বলে যে ফেরত নিয়ে নাও। এবার অর্জুন দুটোই জিনিস জানতো, মানে ছাড়া রিলিজ করতেও জানতো, ফেরত আনতেও জানতো ব্রহ্মাস্ত্রটা, তো ওই জিনিসটা জানতো, কিন্তু অশ্বত্থামা সেটা জানা ছিল না। তো অশ্বত্থামা বলে ঠিক আছে আমি পাণ্ডবদেরকে মারতে পারবো না, আপনি প্রোটেক্ট করে নিচ্ছেন, তো আমি ওদের বংশ ব্লাড লাইনটাকে শেষ করে দেবো। তো অর্জুনের ছেলে ছিল হচ্ছে অভিমন্যু মারা গেছিল কুরুক্ষেত্র যুদ্ধতে চক্রব্যূহের মধ্যে। অভিমন্যুর যে স্ত্রী উত্তরা, সেই সময় প্রেগনেন্ট ছিল। তো উত্তরার পেটের মধ্যে পরীক্ষিত ছিল যে তার সন্তান, তো তার দিকে আর কি ডাইভার্ট করে দিয়েছিল, এবং সেটাই দেখবেন ট্রেলারের মধ্যেও রয়েছে। আমি ট্রেলার রিভিউর সময় কথাও বলেছিলাম সেটা নিয়ে, যে ওই প্রেগনেন্ট উত্তরার পেটে গিয়ে ব্রহ্মাস্ত্রটা লাগে এবং পরীক্ষিত মৃত জন্ম নেয় আর কি। এবং এতে শ্রীকৃষ্ণ প্রচন্ড রেগে যায়, এবং শ্রীকৃষ্ণ রেগে গিয়ে অশ্বত্থামাকে অভিশাপ দেয় যে তুমি এরকম করলে, তুমি একটা ব্রাহ্মণ একটা এরকম মানে শিশুর হত্যা করলে, তুমি দেখো তোমাকে আমি অভিশাপ দিচ্ছি যে তোমার মাথায় যে মণিটা আছে ওখানে একটা ঘা হয়ে যাবে, এবং সেটা যন্ত্রণা দেবে, জ্বালা করবে, এবং কলিযুগের শেষ দিন অবধি তুমি ঘুরে 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 বেড়াবে, যতক্ষণ নেক্সট অবতার মানে বিষ্ণুর যে লাস্ট অবতার সে এসে যতক্ষণ ওকে মুক্তি দিচ্ছে না। অশ্বত্থামা আর কি মানে রিয়েলাইজ করে যে সে বিশাল বড় ভুল করে ফেলেছে, সে নিজের হাতে নিজের মণিটা কেটে দেয় মাথা থেকে, এবং দিয়ে নিজের হাতেই সেটা দিয়ে দেয়। তো এই ছিল অশ্বত্থামার আর্ক, এবং অশ্বত্থামা বলা হয় যে 7 জন চিরঞ্জীবীর একজন, এবং সে জঙ্গলের মধ্যে লুকিয়ে ইত্যাদি রয়েছে, এবং যখন কল্কি অবতার আসবে সে আর কি তার সাথে দেখা করতে যাবে। এবার বলা হয় যে সাম্ভালা গ্রামে যখন কল্কি অবতার জন্মাবে তার জন্মের সময় 4 জন চিরঞ্জীবী সেখানে প্রেজেন্ট থাকবে। একজন হচ্ছে পরশুরাম, একজন হচ্ছে বেদব্যাস, একজন হচ্ছে অশ্বত্থামা, এবং অশ্বত্থামার মামা কৃপাচার্য। তারা 4 জন কিন্তু কল্কির জন্মের সময় সেখানে যাবে। এবার আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি, দেখুন ট্রেলারে একটা শট ছিল মহাভারতের যুদ্ধের শট, যেখানে মানে অমিতাভ বচ্চন অশ্বত্থামা যে প্লে করছে ইয়াং ভার্সনটা আমরা দেখতে পাচ্ছি, তাকে একটা কেউ ধাক্কা মেরেছে এবং সে গিয়ে ছিটকে লাগছে, এবং তারপরে আমরা একটা পায়ের শট দেখতে পাচ্ছি, একটা পা, সেখানে একটা বালা পড়া আছে পাটার উপর, এবং একটা এরকম ছোট গাছ আছে, সেই গাছটার উপর সে পা দিয়ে দিচ্ছে। এবার এইটা বোঝা মনে হচ্ছে যে এটা শ্রীকৃষ্ণ, ঠিক আছে, মানে যখন অশ্বত্থামা এই ব্রহ্মাস্ত্রটা চার্জ করে দিয়েছে, এবং আমরা দেখতে পেরেছি সেই শটটা যে উত্তরার পেটে গিয়ে লাগছে ব্রহ্মাস্ত্রটা, এবং এখানে আর কি একটা রিজারেকশনও হচ্ছে যে দীপিকাকে বাঁচাচ্ছে অশ্বত্থামা কোথাও গিয়ে, একটা প্রেগনেন্ট মহিলা বাচ্চাকে হত্যা করেছিল, এবং তার আর্কটা এখানে এসে রিডেমশন আর্কটা কমপ্লিট হচ্ছে, যে সে আরেকটা প্রেগনেন্ট মহিলাকে বাঁচাচ্ছে এবং কল্কি অবতারের জন্মের সময় হেল্প করছে আর কি। এনিওয়ে, তো ওখানে মাইট বি ওটা শ্রীকৃষ্ণ আর কি, শ্রীকৃষ্ণকে দেখায়নি এবং তার জাস্ট পাটা দেখিয়েছে, কারণ শ্রীকৃষ্ণ পায়ে ওরকম বালা পড়তো, এবং যেহেতু একটা জাস্ট
মানে গাছ যেটা জন্মাচ্ছে, কারণ পরীক্ষিত তখনও জন্মায়নি, জাস্ট মানে ভূমিষ্ঠ হচ্ছে, তো সেটাকে পা দিয়ে মারিয়ে দেওয়া, ওটা সিগনিফাই করছে যে অশ্বত্থামা সেটাই করেছে। এবং অশ্বত্থামার ওই যে মানে বসে আছে অশ্বত্থামা, পুরো মানে এইটা রণভূমিটা খালি হয়ে গেছে এবং সেখানে চারিদিকে লাশ পড়ে আছে। তো ওই সময় কৃষ্ণ অভিশাপটা দেবে, ওটাকে ড্রামাটিক ভাবে ওইভাবে প্রেজেন্ট করেছে। একটা 300 এর মতো ভাইব আসছে, এক্স নাইটার যেরকম ভিজুয়ালস ক্রিয়েট করে ওই টাইপের একটা ভাইব আসছে, যেটা খুবই ভালো লাগছে। এবং বাকি তো আমরা দেখেছি যে মন্দিরের মধ্যে ওয়েট করছে বহু বছর ধরে, এবং তারপরে দীপিকাকে বাঁচাচ্ছে, তাকে সাম্ভালাতে নিয়ে যাচ্ছে, এই সব জিনিসপত্রগুলো আমরা দেখতে পাই। তো এটা ছিল অশ্বত্থামার পুরো জার্নিটা। এবার লাস্ট আপনাদেরকে এটা বলে দিই যে এই যে 7 জন চিরঞ্জীবী আছে তারা কারা এবং তারা কিভাবে কল্কিকে হেল্প করবে। তো 7 জন চিরঞ্জীবীর মধ্যে 4 জনের তো নাম অলরেডি বলে দিলাম, অশ্বত্থামা, পরশুরাম, বেদব্যাস, অশ্বত্থামা, কৃপাচার্য, এরা 4 জন তো বললাম। এছাড়া আছে হচ্ছে বিভীষণ, এছাড়া আছে হনুমান, আর এছাড়া রয়েছে হচ্ছে রাক্ষস রাজা বলি, যাকে বামন অবতারে শ্রীকৃষ্ণ পাতালে পাঠিয়ে দিয়েছিলেন। বলা হয় যে কেরালাতে যে ফেস্টিভ্যাল হয় ওনাম, সেই 7 দিন বলি পাতাল থেকে বাইরে আসে এবং সেই 7 দিন আর কি সে পৃথিবীতে থাকে, তারপরে আবার সে পাতালে ঢুকে যায়। তো সেই বলিও কিন্তু অমর। তো এই 7 জন চিরঞ্জীবী, এর মধ্যে পরশুরাম কল্কিকে ট্রেন করবে ছোটবেলায়, তাকে অস্ত্র শিক্ষা ইত্যাদি দেবে। আর এর ক্ষেত্রে তো বললাম অশ্বত্থামার ক্ষেত্রে যে জন্মের সময় যাবে আর কি এ করতে। আর পরে মহাদেব অনেকগুলো অস্ত্র শস্ত্র এই কল্কিকে আর কি গিফট করবে আর কি। তো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কল্কি অবতার, কল্কি পুরাণের যে পুরো গল্পটা রয়েছে সেটা আপনাদেরকে এক্সপ্লেন করবো, সেটা শেয়ার করব। এবং কালকির ছবির মধ্যে মানে 2898 AD প্রভাসের ছবিটার মধ্যে কি কি রেফারেন্সেস থাকতে পারে, কি কি আর কিছু থাকতে পারে, সেগুলো নিয়ে একটু কথা বলবো সেই ভিডিওটার মধ্যে। এটা এপিসোড 1 ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী এপিসোডটা অবশ্যই চেক আউট করুন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।